সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এই সপ্তাহে দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো, এখন ডিফারেনশিয়াল জিওমেট্রির 5 নম্বর লেকচার আমরা আলোচনা করব। এখন পয়েন্ট টপিকটা হচ্ছে, এখনকার আলোচনার টপিকটা হচ্ছে মৌলিক সরলরেখা, ফান্ডামেন্টাল স্ট্রেট লাইন। পাশে আমি একটা চিত্র এঁকে লিখেছি। তোমার সুন্দর করে চিত্র, আমার চিত্র আঁকাটা আমার পছন্দ হয়। যাই হোক, মৌলিক সরলরেখা, ফান্ডামেন্টাল স্ট্রেট লাইন। প্রথমেই আসো যে মৌলিক সরলরেখা বলতে কি বুঝি। স্পেসে দেখো, চিত্র দেখে দেখে বলবো যে স্পেসে একটি বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শরেখা, অভিলম্ব রেখা এবং দ্বি অভিলম্ব রেখা, এই তিনটি রেখাকে বলা হয় মৌলিক সরলরেখা। দেখতেই পাচ্ছ, এই রেখাটাকে বলা হচ্ছে স্পর্শরেখা। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রেখে আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবে। মোটামুটি এটা জেনে রাখো যে মৌলিক সরলরেখা বলতে আমরা তিনটা রেখাকে বুঝি। সেই তিনটা রেখার নাম হচ্ছে স্পর্শরেখা, তারপর হচ্ছে অভিলম্ব রেখা, দ্বি অভিলম্ব রেখা। এবার আসো স্পর্শরেখা নিয়ে আমি কিছু কথা বলি। স্পর্শরেখা, স্পর্শ রেখা, ট্যানজেন্ট লাইন। এটাকে আবার এভাবেও বলা যায় যে স্পর্শক স্পর্শরেখা কি, সেক্ষেত্রে হবে ট্যানজেন্ট। আচ্ছা, তাহলে প্রথমে আসবে যে স্পর্শরেখা বলতে কি বোঝে। এখানে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে। এই প্লেনের নাম, এটা হবে অস্কুলেটিং প্লেন। অস্কুলেটিং প্লেন, এটা হচ্ছে নরমাল প্লেন, এটা হচ্ছে রেকটিফাইং প্লেন। রেকটিফাইং প্লেন, রেকটিফাইং প্লেন। দেখো, এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্পর্শরেখা বলতে কি বুঝো। স্পর্শরেখা বলতে আমরা কি বুঝি। দেখো, চিত্র কি বলে, স্পর্শরেখা বলতে কি বুঝো। দেখো, চিত্র থেকে আমরা এভাবে বলতে পারি যে অস্কুলেটিং প্লেন, না প্রথমে রেকটিফাইং প্লেন দিয়ে আসি, একই কথা, অসুবিধা না, আগে পরে তো অসুবিধা নেই। মানে মূল বক্তব্য হচ্ছে এই যে দুটি প্লেনের ছেদরেখাকে আমরা স্পর্শরেখা বলি। সেই দুটো প্লেন কি কি চিত্র থেকে দেখা যাচ্ছে, রেকটিফাইং প্লেন এবং অস্কুলেটিং প্লেন। এই দুটো প্লেনের যে ছেদরেখা, সেই রেখাটাকে বলা হয় স্পর্শ রেখা বা স্পর্শক। এখন স্পর্শরেখা বরাবর যে একক ভেক্টর কাজ করে তাকে বলা হয় একক স্পর্শ ভেক্টর, এবং এই একক স্পর্শ ভেক্টরকে টি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এইভাবে টি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এবং এই টি ভেক্টরের মানটা হচ্ছে এরকম, মান না ঠিক, টি ভেক্টর বলতে আমরা এইটা বুঝি, এইটা টি ভেক্টর মানে হলো আর ভেক্টর ডট ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ আর ভেক্টর ডট। আমরা জানি একক ভেক্টরকে এইভাবেই প্রকাশ করা হয়। একটা ভেক্টর, সেই ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাই, নতুন কিছু না। আচ্ছা, গেল। তাহলে কি কি বললাম বলো তো, সংজ্ঞা বললাম, একক ভেক্টর নিয়ে কথা বললাম। হ্যাঁ, এখানে আর একটা কথা আমি বলতে চাই, সেটা হলো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে যে স্পর্শক কাকে বলে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এভাবে বলতে হবে। তো স্পর্শকের আর একটা সুন্দর সংজ্ঞা আছে, আমি সেটাও তোমাদেরকে বলতে চাই। আমি প্রথমে চিত্রটা আঁকি, তারপরে একটু বলি। এখানেই আঁকি, কিভাবে আঁকবো। প্রথমে একটা কার্ভ নিলাম, এটার উপর দুটো বিন্দু নিলাম, পি একটা, কিউ একটা নিলাম। পি বিন্দুতে একটা স্পর্শক আঁকি, টি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এভাবেই বলি,
দেখো এভাবে বলবো যে মনে করি y ইকুয়াল টু fx একটি বক্ররেখা। এটা একটা বক্ররেখা, আমার বক্ররেখাটা ভালো নেই, তোমরা সুন্দর করে কম্পাস দিয়ে বেঁকে নিবে, ভালো লাগবে দেখতে। স্কেল দিয়ে টেনে একক ভেক্টরটা দিবে, স্পর্শকটা টানবে, ভালো লাগবে তখন দেখতে। কোথায় ছিলাম বলো তো? আচ্ছা, প্রশ্নটা ছিল কি যে স্পর্শরেখা বা স্পর্শক বলতে কি বুঝো? তাহলে একটা ডেফিনেশন তো আমি দিলামই যে এই যে দুটো রেক্টিফাইং প্লেন এবং অসকুলেটিং প্লেন, এই দুটো প্লেনের যে ছেদরেখা, সেই ছেদরেখাকে বলা হচ্ছে স্পর্শক বা স্পর্শরেখা। আরেকটা সুন্দর ডেফিনেশন আছে, সেটা জানানোর জন্য এই চিত্রটা আঁকা। যে একটা কার্ভ নিলাম, মনে করি y ইকুয়াল টু fx একটা বক্ররেখা। এখন সেই বক্ররেখার উপর নিকটবর্তী দুটো বিন্দু নিলাম, পাশাপাশি দুটো বিন্দু নিলাম বা কাছাকাছি দুটো বিন্দু নিলাম। কি কি নাম দিলাম? পি এবং কিউ। এবং পি বিন্দুতে একটি স্পর্শক আঁকলাম, পি বিন্দুতে একটি স্পর্শক আঁকলাম, সেই স্পর্শকের নাম দিলাম পিটি, ক্যাপিটাল লেটারে দিলাম পিটি। আর এবার হবে একক ভেক্টরটা হচ্ছে দিস। এখন এরকম যদি ঘটনা ঘটে কিউ টেন্ডস টু পি, এই কথাটার মানে কি? যদি কিউ টেন্ডস টু পি হয়, এটাকে বাংলা কি বলবো? এটা তো আমি গাণিতিক চিহ্ন দিয়ে বুঝালাম। এটার বাংলা হচ্ছে কিউ যদি স্বাধীনভাবে পি এর দিকে অগ্রসর হয়, তবে পি কিউ এর সীমাস্থ মান, সীমাস্থ মান মানে হচ্ছে লিমিট, পি কিউ এর সীমাস্থ মান পিটি হলে পিটিকে বলা হবে পি বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক। ব্যাস হয়ে গেল। এটা কিন্তু মজার একটা সংজ্ঞা, এটা খেয়াল রাখো। এটার চেয়ে আরো উন্নত একটা ডেফিনেশন, দুটোই রাইট, ঠিক আছে, যে এটা ভালো একটা ডেফিনেশন। আর এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে স্পর্শক কাকে বলে বা স্পর্শরেখা কাকে বলে, তখন তুমি দুটো ডেফিনেশনই দিবে, অন্তত একটা দিতে হবে, যেটাই দাও না কেন অবশ্যই কারেক্টলি চিত্র সহ দিবে, তাহলে খুব ভালো হবে। তাহলে কি বলবো যে একটা কার্ভ নিলাম, কার্ভের উপর দুটো বিন্দু নিলাম, একটা বিন্দুতে পি বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম। এখন কিউ যদি পি এর দিকে ধাবিত হয় এবং পি কিউ এর সীমাস্থ মান যদি পিটি হয়, তাহলে পিটিকে আমরা বলবো পি বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক। ব্যাস হয়ে গেল। তো স্পর্শরেখা নিয়ে এতটুকুই কথা বলবো। এবার আমি চলে যাব অভিলম্বতে। অভিলম্ব রেখা, দুই নম্বর অভিলম্ব রেখা। অভিলম্ব রেখা বলবো নর্মাল লাইন। অভিলম্ব রেখা হচ্ছে নর্মাল লাইন। এবার প্রশ্ন হলো অভিলম্ব রেখা কাকে বলে? অভিলম্ব রেখা কাকে বলে? একটি বক্ররেখার উপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সাথে যে কোনো লম্ব রেখাকে ওই বিন্দুতে অভিলম্ব রেখা বলে। ঠিক আছে, তাহলে কি বলবো? মূল কথাটা কি? টি এর সাথে স্পর্শ রেখার সাথে বা স্পর্শকের সাথে লম্ব রেখাকে আমরা কি বলছি? অভিলম্ব রেখা বলছি। ভালো কথা। এখন অভিলম্ব রেখা বরাবর যে একক ভেক্টর কাজ করে তাকে বলা হয় একক অভিলম্ব ভেক্টর, এবং এই ভেক্টরটাকে এভাবে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম? অভিলম্ব রেখার ডেফিনেশন, একক ভেক্টর গেল। এবার হচ্ছে প্রধান অভিলম্ব। আমাদের চিত্রে যে n ভেক্টর, এটা কিন্তু প্রধান অভিলম্ব এখানে ইন্ডিকেট করছে। প্রধান অভিলম্ব, প্রধান
প্রধান অভিলম্ব কাকে বলে বলো দেখি, চিত্র দেখিয়ে বলা যাবে। প্রধান অভিলম্ব হচ্ছে কি অস্কুলেটিং প্লেন এবং নর্মাল প্লেন, এই দুই প্লেনের ছেদরেখাকে বলা হয় প্রধান অভিলম্ব। ব্যাস এ পর্যন্তই গেল অভিলম্ব নিয়ে এই কথা, এতটুকুই, আর কিছু না। এবার আসো পরেরটাতে। এবার কি হবে, দ্বি অভিলম্ব রেখা, 3 নম্বর। 3 নম্বর হলো দ্বি অভিলম্ব রেখা, ইংরেজিতে বলা বাই নর্মাল লাইন। বাই নর্মাল লাইন। এখানে আবার কি ঘটনা ঘটে দেখো, যে অভিলম্ব প্রধান অভিলম্বের সাথে লম্ব, যে অভিলম্ব প্রধান অভিলম্বের সাথে লম্ব হয় সেই অভিলম্বকে বলা হয় দ্বি অভিলম্ব রেখা। তাহলে কি পেলাম, যে অভিলম্ব রেখা প্রধান অভিলম্বের সাথে লম্ব হবে সেই অভিলম্ব রেখাকে বলা হবে দ্বি অভিলম্ব রেখা। তাহলে ঘটনাটা কি ঘটছে বলো তো? ঘটনাটা হলো এই দুটা ঘটনা ঘটতেছে। একবার হচ্ছে অভিলম্বটা স্পর্শকের সাথে লম্ব আকারে আসতেছে, আবার অভিলম্বটা দ্বি অভিলম্বের সাথে, আবার অভিলম্বটা তোমার প্রধান অভিলম্বের সাথে লম্ব আকারে আসতেছে। যখন স্পর্শকের সাথে লম্ব হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অভিলম্ব রেখা, আর যখন প্রধান অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ করছে, কি লম্ব হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে দ্বি অভিলম্ব রেখা। এখন দ্বি অভিলম্ব রেখা বরাবর যে একক ভেক্টর ক্রিয়াশীল তাকে বলা হয় একক দ্বি অভিলম্ব ভেক্টর, এবং একে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস এ পর্যন্তই। এটা নিয়ে এ পর্যন্ত গেল, দ্বি মৌলিক সরলরেখা চলে গেল। এবার আসো স্পর্শরেখার সমীকরণ। এবার টপিক হচ্ছে স্পর্শরেখার সমীকরণ। দেখো স্পর্শরেখা নিয়ে আমরা কত কথা বললাম, সংজ্ঞা বললাম, একক ভেক্টর বললাম। এবার আমরা স্পর্শরেখার সমীকরণটা নিয়ে আলোচনা করব। শুরু করি তাহলে। বিষয়গুলো কাছাকাছি, চিত্র ছাড়া বলাটা মুশকিল, অবশ্যই চিত্রটা ব্যবহার করবে। দেখো স্পর্শ রেখার সমীকরণ, ইকুয়েশন অফ টেনজেন্ট। স্পর্শরেখার সমীকরণ, প্রথমে একটা চিত্র আঁকতে হবে। চিত্রটা এই পাশে আর কি, কার্ভ নিলাম, আর ভেক্টর হচ্ছে আর
এদিকে এটা এদিকে। এই দেখো কি কাজ করলাম। এই স্পর্শরেখার সমীকরণ আমি প্রমাণ করব না, আমি সরাসরি সূত্রে চলে যাব, কারণ আমার সূত্রটা প্রয়োজন, সূত্রটাই বিশেষ প্রয়োজন। কেননা পরবর্তীতে এই রিলেটেড অঙ্ক আসবে, সামনে অঙ্ক আসবে, তখন আমি এই সূত্রগুলো ব্যবহার করব, যে জন্য আমি এখন এই সূত্রগুলো নিয়ে কথা বলছি। তবে এটা আমি স্টাবলিশ করে দেখাবো না, সরাসরি সূত্র দিয়ে চলে যাবো। কেন? কারণ এই সূত্র ব্যবহার করে সামনে অঙ্ক করতে হবে। আচ্ছা, তাহলে শুরু করি। দেখো এটা ও দিয়ে লিখি, হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর অফ এস, বক্র রেখার পি অফ আর ভেক্টর বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ। তাহলে স্পর্শ রেখার সমীকরণ এখন আমি বের করছি। কোন ক্ষেত্রে? যখন আমার বক্ররেখাটা হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর অফ এস, কোন বিন্দুতে নির্ণয় করছি? পি অফ আর ভেক্টর। চিত্রের সাথে মিলিয়ে দেখো। আচ্ছা, পরে আমি চিত্রটা নিয়ে কথা বলছি, আগে আমি সূত্রটা লিখে নিই। আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস ল্যামডা আর ভেক্টর প্রাইম। হ্যাঁ, এই সূত্রটা আমার কাজে লাগবে সামনে অঙ্কের সলিউশনে। এই সূত্র আমি কখন অ্যাপ্লাই করব? যখন বক্ররেখাটা থাকবে এস এর সাপেক্ষে, তখন আর ভেক্টর লিখলাম যখন পি অফ আর ভেক্টর। আচ্ছা, তাহলে ক্যাপিটাল আর কে, তার পরিচয়টা কি? স্মল আর ভেক্টর, তার পরিচয়টা কি? ল্যামডার পরিচয় কি? আর ভেক্টর প্রাইম তো বুঝাই যাচ্ছে, এটাকে ডেরিভেটিভ করা হচ্ছে এস এর সাপেক্ষে, সেখান থেকে। কিন্তু আসলো কোত্থেকে? তাদের পরিচয় কি, বৃত্তান্ত কি? দেখো, এবার আমি চিত্রে ফিরে যাই। দেখো, প্রথমে আমি একটা কার্ভ নিলাম, একটা বক্ররেখা আঁকলাম। আঁকার পরে কি করলাম? সেই বক্ররেখার উপর একটা বিন্দু নিলাম, পি নিলাম। এরপর আমি কি করলাম? পি বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। সেই স্পর্শকের উপর চলমান একটা বিন্দু নিলাম, নাম দিলাম কিউ। পি বিন্দুতে আমি স্পর্শক আঁকলাম, পি বিন্দু আবার অবস্থান করছে বক্ররেখার উপর, যে বক্ররেখার সমীকরণ হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর অফ এস। পি বিন্দু, সেই বক্ররেখার উপর আমি একটা বিন্দু নিলাম পি বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম। সেই স্পর্শকের উপর আমি একটা চলমান বিন্দু নিলাম কিউ। এবার মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর নিলাম আর ভেক্টর, স্মল আর ভেক্টর, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হলো ক্যাপিটাল আর ভেক্টর। ওকে, এবার আর কি? তাহলে তুমি ওনার পরিচয় পেলে, বাকি হলো এর পরিচয়। তাহলে এটা হলো কোত্থেকে নিচে দেখো, পি কিউ যে ভেক্টর, তাকে আমি প্রকাশ করছি এটা দ্বারা, ল্যামডা ইন্টু টি ভেক্টর দ্বারা। ল্যামডা এখানে হচ্ছে স্কেলার পরামিতি, আর টি ভেক্টর হচ্ছে স্পর্শক বরাবর একক স্পর্শ ভেক্টর, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। এখন আমরা কি জানি? টি ভেক্টর ইকুয়াল টু কি বলো? টি ভেক্টর হচ্ছে আর ভেক্টর প্রাইম। তাহলে এটা পরিবর্তে এটা লেখা যায়, সেটাই আমি লিখেছি এইখানে। এর পরিচয় হলো এই, বাস, শেষ, আর কথা নাই। এই পর্যন্ত আমার মুখ্য উদ্দেশ্য ছিল এই সূত্রটা নিয়ে কথা বলা। আচ্ছা, গেল। যদি আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর অফ এস এর অস্তিত্ব থেকে থাকে, তাহলে ইউ এর অস্তিত্ব আছে। তাহলে এখন ইউ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো। এবার ইউ দিয়ে নিলাম, ইউ। সেক্ষেত্রে সমীকরণটা কি হবে? মিউ আর ভেক্টর ডট, এটা হবে।
এখানে মিউর পরিচয় কি? মিউ ডেফিনেটলি স্কেলার পরামিতি, তা তো বটেই, তার সাথে হলো এর একটা এই মান আছে ল্যামডা বাই এস ডট। এখানে আর এর পরিচয় নতুন করে বলার কিছু নেই, স্মল আর ক্যাপিটাল আর তুমি জানো, মিউ তো বললাম, মিউ স্কেলার পরামিতি তো বটেই, সেই সাথে আবার এটাও সে মানছে। আর ভেক্টর প্রাইম ছিল, কারণ তখন এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করা ছিল, আর এখানে ড্রপ থাকার মানে হচ্ছে আমার বক্ররেখাটা ইউ এর সাপেক্ষে আছে, অর্থাৎ পরামিতির সাপেক্ষে আছে। ব্যাস এ পর্যন্তই গেল। এবার আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। এই দুটো হচ্ছে সূত্র, আগেরটাও কিন্তু সূত্র, এটাও সূত্র। কার সূত্র? স্পর্শরেখার সমীকরণ যখন যাবে তখন আমরা এই দুটো সূত্র করব। আমাদের বক্ররেখা যদি এস ইউর মাধ্যমে থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব, যদি এস এর মাধ্যমে থাকে তাহলে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আমি একটা অনুসিদ্ধান্তে আসছি, দেখো অনুসিদ্ধান্ত, এই সূত্র দুটো থেকে আমি একটা অনুসিদ্ধান্তে আসছি। অনুসিদ্ধান্ত, সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্কে বক্ররেখার সমীকরণ। কার্তেশীয় স্থানাঙ্কে স্পর্শ রেখার সমীকরণ। এবার হলো এটা একটা অনুসিদ্ধান্ত। এখন আমাকে বলা থেকে অনুসিদ্ধান্ত বলতে কি বুঝো? অনু আর হলো সিদ্ধান্ত। আমার প্রশ্ন হলো অনুসিদ্ধান্ত বলতে কি বুঝো? অনুসিদ্ধান্ত বলতে কি বুঝো এটা যদি বলতে চাই তার আগে আমাকে এইটা প্রশ্ন করতে হবে যে সূত্র বলতে কি বুঝো। এটা হলো প্রথম প্রশ্ন, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। সূত্র বলতে কি বুঝো, তারপরে প্রশ্নটা হচ্ছে অনুসিদ্ধান্ত বলতে কি বুঝো। দেখো আমি তো প্রথমেই বলেছি যে এর আগে আমি যে দুটো সূত্র প্রতিষ্ঠা করছি সেগুলো কিন্তু সূত্র ছিল, আর এখন আমি অনুসিদ্ধান্ত লিখছি। এখন আমার প্রশ্ন হলো সূত্র এবং অনুসিদ্ধান্ত, এটা এই শব্দ দুটোর সাথে আমরা পরিচিত। এখন আমার প্রশ্ন হলো সূত্র বলতে কি বুঝি, অর্থাৎ আমি তার সংজ্ঞাটা জানতে চাচ্ছি, আর অনুসিদ্ধান্ত বলতে কি বুঝি, এর সংজ্ঞাটা কি। এই হলো আমার দুটো প্রশ্ন। দেখো, সূত্র থেকেই অনুসিদ্ধান্ত আসে। সূত্র কাকে বলে? যদি সংজ্ঞাটা বলতে হয় তাহলে এইভাবে বলতে হবে যে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বা সংক্ষেপে শুধু সূত্র বলা হয়। তাহলে মূল কথাটা কি, যে সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে আমরা সূত্র বলি। সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে আমরা সূত্র বলি। আর অনুসিদ্ধান্ত হচ্ছে একটা সূত্র আমি প্রতিষ্ঠা করলাম, প্রতিষ্ঠা করে সেখান থেকে যে আমি যে সিদ্ধান্ত পেলাম, একটা সূত্র প্রতিষ্ঠা করলাম, সেখানে আমি সিদ্ধান্ত পেলাম। ওই সিদ্ধান্ত থেকে আমি যদি আরো নতুন এক বা একাধিক সিদ্ধান্তে পৌঁছতে পারি তাহলে ওই নতুন যে এক বা একাধিক সিদ্ধান্ত পেলাম সেগুলোকে বলা হবে অনুসিদ্ধান্ত। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো, সূত্র হলো এটা, a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এবি, এটা হলো সূত্র। আর অনুসিদ্ধান্ত হচ্ছে, এটার অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম। এই সূত্র আমরা ছোট ক্লাসে ব্যবহার করছি। মান দেওয়া থাকে না, মানের অঙ্ক, এটার মান আছে, এটার মান আছে, এটা বের করো, বা এই দুটার মান, এটার মান দেওয়া আছে, এটার মান আছে, এটার মান বের করো। এগুলো কিন্তু আমরা ছোট ক্লাসে পড়ে আসছি। তাহলে এই যে এটাকে হচ্ছে অনুসিদ্ধান্ত বলা হচ্ছে। এটা হলো অনুসিদ্ধান্ত, এটা হলো সূত্র। এটা অনুসিদ্ধান্ত কেন? এই সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা, অন্য সূত্রের কথা বললে হবে না। এই সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে এইটা। কেন? দেখো, এই জিনিসটা কিন্তু আমি এইখান থেকে পেয়েছি, এই ডান বাম করলে এই জিনিসটা পাওয়া যায়। এই হলো সিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত আর সূত্রের ব্যাপার। তো আগে যে দুটো আমি ইকুয়েশন লিখেছি স্পর্শরেখার, সে দুটো ছিল
স্পর্শরেখার সমীকরণের সূত্র। ওই দুইটা থেকে আমি আবার অনুসিদ্ধান্তে আসছি, সেটাকে আবার কার্তেশীয় স্থানাঙ্কে স্পর্শরেখার সূত্র, সেটা কেমন হবে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি এমনি এমনি বলছি না। এটা এই ইকুয়েশনগুলো আমি সামনে এখন যে ইকুয়েশনগুলো আমি লিখবো সেগুলো কিন্তু সেগুলোর মাধ্যমে আমার অঙ্কের সলিউশন করতে হবে। এই দুটো সূত্র এখন আমি যে দুটো লিখবো সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। দেখো সেই অনুসিদ্ধান্তগুলো কিরকম। স্পর্শরেখার সমীকরণ হয়েছিলাম কোতে, ঠিক আছে? r vector equal to r vector of s, বক্ররেখার p of x y z বিন্দুতে স্পর্শ রেখার কার্তেশীয় সমীকরণ। সূত্র আমি ডিরেক্ট সূত্রে চলে যাব। সূত্রটা হচ্ছে x minus x by x prime y minus y by y prime equal to z minus z by z prime। এই হলো সূত্র। সূত্র না এটা হলো অনুসিদ্ধান্ত। দেখো এখানে পরিচয় দিই, ক্যাপিটাল এক্স ওয়াই জেড আছে, স্মল এক্স ওয়াই জেড আছে, আবার স্মল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ড্যাশ জেড প্রাইম আছে। এগুলো পরিচয় দেই। এরপর থেকে কি পেলাম? আর ভেক্টর থেকে আসছে এটা এক্স ওয়াই জেড, আর স্মল আর ভেক্টর থেকে আসছে স্মল এক্স ওয়াই জেড। আর যে ডেরিভেটিভ দেখতে পাচ্ছ এক্স, স্মল এক্স প্রাইম, স্মল ওয়াই প্রাইম, স্মল জেড প্রাইম, এরা কারা বলো দেখি? এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এরা হচ্ছে ডিরেকশন কোসাইন। এদেরকে বলা হচ্ছে বক্ররেখা ডিরেকশন কোসাইন। এখন ডিরেকশন কোসাইন কিন্তু এটা তোমাদের জন্য নতুন কোনো শব্দ না, এটা তোমরা প্রথম বর্ষে এটার সাথে পরিচিত হয়ে এসেছো। বেসিক কি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সেখানে আছে ডিরেকশন কোসাইন। তারপর আমি একটু কথা বলবো, জাস্ট তোমাদের মেমোরাইজ করে দেবো। তার আগে আমি আমার লেখাটা শেষ করে নিই। তো এই সূত্রটা আমি প্রতিষ্ঠা করলাম কখন? যখন বক্ররেখার সমীকরণ হবে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর অফ এস। আচ্ছা, সেক্ষেত্রে কার্তেশীয় সমীকরণ হবে এইটা। ক্যাপিটাল এক্স এর পরিচয় এই, স্মল এক্স এর পরিচয় এই, আর প্রাইমগুলো হচ্ছে বক্ররেখার ডিরেকশন কোসাইন। এখন তোমার প্রশ্ন আসবে ডিরেকশন কোসাইনটা কি? এটা আমি দেব, তবে আমার লেখাটা শেষ করে নিই। এটা তো এস এর ক্ষেত্রে। এখন ইউ এর ক্ষেত্রে কেমন হবে বলো দেখি? ইউ এর ক্ষেত্রে কেমন হবে? যা প্রাইম আছে সে ডট হয়ে যাবে, এই তো। আর কোনো বিশেষ পরিবর্তন হবে কিনা দেখো কি ঘটনা ঘটে। ইউ তাহলে ডট ডট দিলাম ডট, আর কি চেঞ্জ হবে? এক্স এর পরিচয় ওয়াই এর পরিচয়, ঠিক আছে। এই যে এনারা কি হবে এটা বুঝবো না, থাকুক। এখানে লিখি এক্স ডট ওয়াই ডট জেড ডট। এরা কারা? এদের পরিচয় কি? এরা হলো ডিরেকশন রেশিও। বাংলায় কি বলে? দিক কোসাইন, দিক অনুপাত। বাংলার ইংরেজি শুনতে এখানে ভালো শোনায়, শ্রুতিমধুর, খেয়াল করো। তাহলে প্রাইম দিলে সেখানে কি এরা প্রকাশ করবে? ডিরেকশন কোসাইন। আর যদি ডট হয়
এক্স ডট ওয়াই ডট জেড ডট, তাহলে সেটা হবে ডিরেকশন রেশিও। এখন আমি তোমাদেরকে বলবো যে ডিরেকশন কোসাইনটা কি, ডিরেকশন রেশিওটি, সেটা তো বলবোই। তবে সূত্র কিন্তু এই সূত্র দুটা আর অনুসিদ্ধান্ত দুটা, এই চারটা জিনিস মাথায় রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। এটা আমার লাগবে, সামনে লাগবে। তাহলে আমার কাজ কমপ্লিট। আমি এই ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও এই দুটো সম্পর্কে কিছু তোমাদের বলবো, বলে এই টপিক কমপ্লিট। এটা নিয়ে আপাতত আর কোনো কথা হবে না, শেষ হয়ে যাবে। তারপর আমার তো একটা চিত্র প্রয়োজন, আমি এখানে এঁকে ফেলি। চিত্রটা কিভাবে একটু বলো দেখি। ও ই দেখো মোটামুটি একটা চিত্র আঁকলাম। জিনিসটাকে একটু বলি, ডিরেকশন কোসাইন। আচ্ছা, ডিরেকশন কোসাইন আসে। এখন আমি ডিরেকশন কোসাইন নেব, একটু বোঝার চেষ্টা করো। তো প্রথম বর্ষের সাথে পরিচিত, আমি জাস্ট একটু মেমোরাইজ করে দিচ্ছি। মনে করো ওপি হলো একটি সরলরেখা। মনে করো ওপি হচ্ছে একটা সরলরেখা, ভালো কথা। এই সরলরেখাটি এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে। কি বললাম? ধরে নিলাম ওপি হলো একটা বক্ররেখা, একটি সরলরেখা। আমাদের অবশ্যই এখানে বক্ররেখা ছিল, যাই হোক এখানে আমাদের সরলরেখা। মনে করি ওপি হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটি এক্স ওয়াই জেড এর ধনাত্মক অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা, গামা এই তিনটা কোণ উৎপন্ন করে। তাহলে যদি উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে কস আলফা, কস বিটা, কস গামা, এই কস আলফা, কস বিটা, কস গামাকে বলা হবে রেখাটির ডিরেকশন কোসাইন। আর কোণগুলিকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল, দিক কোণ, ডিরেকশন অ্যাঙ্গেল। আর এটাকে বলা হচ্ছে কোসাইন, ডিরেকশন কোসাইন। গেল, এই গেল তোমার ডিরেকশন কোসাইন গেল। এবার আসো ডিরেকশন রেশিও। আমি মুছে ফেলাম, ডিরেকশন কোসাইন নিয়ে বললাম। এবার আমি ডিরেকশন রেশিওতে যাচ্ছি। দেখো ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও দেখো তিনটি সংখ্যাকে আমি ডিরেকশন রেশিও বলবো যদি সংখ্যা তিনটি এই বৈশিষ্ট্য থাকে, দুটো বৈশিষ্ট্য থাকে। কি কি? একটা হচ্ছে যে তিনটি সংখ্যার সবগুলোই শূন্য হবে না, সবগুলোই শূন্য হবে না। আর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই সংখ্যা তিনটি সরলরেখাটির ডিরেকশন কোসাইনের সাথে সমানুপাতিক হবে। কি বললাম? এই সংখ্যা তিনটির সাথে ডিরেকশন কোসাইনের সম্পর্কটা কিরকম হবে? সমানুপাতিক হবে। এই দুটো শর্ত যদি মানে, তাহলে এই সংখ্যা তিনটিকে আমি বলবো ডিরেকশন রেশিও। ব্যাস,
কমপ্লিট টপিক এটা এ পর্যন্তই, স্পর্শরেখার সমীকরণ এ পর্যন্তই। আমরা আপাতত এ পর্যন্তই থাকবো। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি জটিল কিছু তাই আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে। চেষ্টা করো, চেষ্টা করলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবে। তো ক্লাস আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।